কুমিল্লা থেকে চলা 4 সেট ডেমো ট্রেনের সবই অচল। চাহিদা বাড়লেও একের পর এক লোকাল আন্তনগর সেবা বন্ধে ভোগান্তি। ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে, ইমার্জেন্সি যেতে হচ্ছে। তবে যদি এই যেরকম লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে এগুলো যদি থাকতো তাহলে আমি এই সুবিধাটা পেতাম। অনিয়ম দুর্নীতিতে জর্জরিত নোয়াখালীর বিএডিসি কার্যালয় প্রবাসী মৃত ব্যক্তিদের চুক্তিবদ্ধ শ্রমিক দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। 1 মাস ধরে বাড়তি চালের দাম, বস্তা প্রতি 50 থেকে 300 টাকা দাম বৃদ্ধি। ক্রেতার স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। পাহাড়ের নতুন সীমানা সড়কে বেড়েছে জুম ফসলের বিক্রি। স্বাবলম্বী হতে অনেকেই গড়ছেন ফল ফসলের বাগান। এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি আর। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। কুমিল্লা থেকে স্বল্প আয়ের যাত্রীদের জন্য চালু হওয়া দ্রুত গতির ডেমো ট্রেনের সংকট দূর করতে পারছে না রেলওয়ে। অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। এদিকে আগে থেকেই কুমিল্লা নোয়াখালী চাঁদপুর রুটে বন্ধ হয়েছে 4 জোড়া ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা। আরও জানাচ্ছেন মাসুদ আলম। প্রথম দেখায় মেট্রো রেল মনে হলো এটি মূলত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো। দ্রুতগতির এই পরিবহন এখন লাকসামের লোকশেডে পড়ে আছে অযত্ন অবহেলায়। খসে পড়ছে যন্ত্রাংশ। 3 কোচ ও 2 ইঞ্জিন বিশিষ্ট ডেমো ট্রেনটির পুরো শরীর জুড়ে শুধুই মরীচিকা। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সিট, পাখা ও ইঞ্জিনের ভাঙ্গাচোরা অংশ। চলাচল বন্ধের মাত্র 6 বছরের মধ্যেই তদারকির অভাবে প্রায় 30 কোটি টাকা মূল্যের ডেমো ট্রেনটি ক্রমেই পরিণত হচ্ছে কঙ্কালে। 2012 সালে চীন থেকে আমদানি করা হয়েছিল 20টি ডেমো। খরচ হয় প্রায় 650 কোটি টাকা। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 2020 সালে মাত্র 8 বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া 4 সেট ডেমোর সবই এখন অচল। ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় আবারও ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের যাত্রীরা। একটা ট্রেন মানে অনেকগুলা বাসের যাত্রী একবার নিয়ে যেতে পারতো, এখন সেই ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে। আমাকে ইমার্জেন্সি যেতে হচ্ছে। তবে যদি এই যেরকম লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে ওগুলো যদি থাকতো তাহলে আমি এই সুবিধাটা পেতাম। কুমিল্লা নোয়াখালী ও কুমিল্লা চাঁদপুর রুটে 20 জোড়া ট্রেন এবং কুমিল্লা ঢাকা ও কুমিল্লা চট্টগ্রাম রুটে 34 জোড়া ট্রেন সহ লোকাল ও আন্তনগর মিলিয়ে মোট ট্রেন ছিল 54 জোড়া। এর মধ্যে 5 বছরে বন্ধ হয় 18 জোড়া ট্রেন, যার মধ্যে ডেমো রয়েছে 4 জোড়া। বর্তমানে পূর্বাঞ্চলে আন্তনগর ও লোকাল মিলিয়ে মোট 36 জোড়া ট্রেন চলাচল করলেও তাতে 2/3 পূরণ হয়। বাকিরা বাধ্য হয়ে সড়ক পথ ব্যবহার করেন। গেল অর্থ বছরে পূর্বাঞ্চলের এই 4টি রুটে টিকিট বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার। আর চলতি অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 18.5 কোটি টাকার টিকিট। রেলপথ এখনও স্বল্প আয়ের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম, কিন্তু চাহিদার তুলনায় এই রুটগুলোতে রয়েছে ট্রেনের সংকট। যে কয়েকটি চলছে তাও ধুঁকছে লোকবল সংকটে। তবে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমো বন্ধে। তাই এসব রুটের যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। অনেক লোকাল যাত্রীরা আন্তনগর ট্রেনে ভ্রমণ করতে পারে না, স্বল্প খরচে তারা ভ্রমণ করতে চায়। ডেমোগুলাতে যথেষ্ট আর্নিং ছিল আগে, এখন ভবিষ্যতে যদি গাড়ির ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষ করে তাহলে মোটামুটি যাত্রীর চাহিদা এটা কভার করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল। তার উপর ডেমো বন্ধে সেই সংকট আরো প্রকট হয়ে উঠেছে। এই রোডে বিশাল থেকে বিশালে লাস্টে নষ্ট হয়েছে রে, বিশালে সেপ্টেম্বর থেকে এটা নষ্ট। কষ্ট করে অনেক সময় চাঁদপুরে প্রয়োজনে বাইরে উঠে যাইতে হয়, বুঝছেন। আমরা দেখি সমস্যা আছে, যাত্রীরা তো আরো সমস্যা। চাঁদপুর রোডে তো কোনো ট্রেনে নাই, কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে ট্রেন নাই। ডেমোগুলো যদি পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় যে প্যাসেঞ্জারের যেই
চাহিদা, এই চাহিদাটা পূরণ হবে এবং যাত্রীদের যেই মান উন্নয়ন এবং স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে গন্তব্যে পৌঁছানো, এটা আবার পুনরায় শুরু করা সম্ভব হবে। যথাযথ প্রযুক্তি জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লার 4 সেট ডেমু মেরামতের চেষ্টাই করেনি মন্ত্রণালয়। তাই স্থায়ীভাবে অচল হয়ে কুমিল্লা লাকসাম ও চট্টগ্রামের লোকোশেডে পড়ে আছে ট্রেনগুলো। মাসুদ আলম, এখন, কুমিল্লা। নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত নোয়াখালীর বিএডিসি কার্যালয়। দীর্ঘদিন ধরেই প্রবাসী মৃত ব্যক্তি এবং ভিন্ন প্রতিষ্ঠানের লোককে চুক্তিবদ্ধ শ্রমিক দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বেতন। অভিযোগ উঠাচ্ছে উপপরিচালক নুরুল আলম বছরের পর বছর সরকারি খাত থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এদিকে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। আরও জানাচ্ছেন নাসিম শুভ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নোয়াখালীর সরকারি এই প্রতিষ্ঠান এখন পরিণত হয়েছে অনিয়ম ও দুর্নীতির আখড়ায়। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে প্রতিষ্ঠানটির বীজ উদ্যান ও বিপণন বিভাগের উপপরিচালক নুরুল আলমের দুর্নীতির ফিরিস্তি। এই যেমন মনির হোসেন ওরফে আবুল কাশেম, বাড়ি চাঁদপুরের কচুয়ায়। দীর্ঘদিন চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করার পর চলতি বছর 7 এপ্রিল অসুস্থতাজনিত কারণে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে 20 দিন পর হাসপাতালে মারা যায়। অথচ দৈনিক হাজিরা হিসেবে বিএডিসির বেতন ফর্দে পুরো 22 দিনের বেতন নিয়েছেন বলে দেখানো হয়। এপ্রিল মাসের 27 তারিখে মারা গেছে। এখন আমি আমার 2টা বাচ্চা নিয়ে চলতে আমার খুব কষ্ট। অনুসন্ধান বলছে মনির হোসেনই আবুল কাশেম, অথচ একজনকে কাগজপত্রে 2 ব্যক্তি হিসেবে উল্লেখ করে একই মাসে ভিন্ন 2টি বিভাগ থেকে মজুরির টাকা হাতিয়ে নেওয়া হয়। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ফর্দে এর সত্যতা মেলে। এমন একাধিক ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা, যদিও তিনি কোনো অনিয়মের সাথে জড়িত নয় জানিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। আমি কোনো অনিয়ম করি নাই, আমি সরকারি বিধিমালা অনুযায়ী যেভাবে কাজ করা দরকার ঠিক সেভাবেই করছি। আমি কাউকে অতিরিক্ত টাকাও দিই নাই। নিজেকে নির্দোষ দাবি করলেও তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা। চুক্তিবদ্ধ চাষিদের নামে ভুয়া বাউচার, অফিস স্টাফদের স্বাক্ষর জালিয়াতি, বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে অনুমোদনহীন বীজ অন্যত্র বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। চাষিদের প্রশিক্ষণ না করিয়েই প্রশিক্ষণের টাকা আত্মসাৎসহ বিভিন্ন প্রমাণ মিলেছে এখন টেলিভিশনের অনুসন্ধানে। এমনকি সেই প্রশিক্ষণে একই প্রতিষ্ঠানের কর্মীকেও কৃষক হিসেবে দেখানো হয়, অথচ কিছুই জানেন না সেই সহকর্মী। আমি এখানে পর্যটন কর্মচারী হয়ে কেন আবার অন্য একটা দপ্তরে চাষ হিসাবে প্রশিক্ষণ নিব ভাই? এটার সম্বন্ধে ভাই আমি আসলে কোনো কিছুই জানি না, আমার কাছে জানা নাই। এখানেই শেষ নয়, আপন ভাইকে ঠিকাদার বানিয়েও করেছেন প্রতিষ্ঠানের টাকা তছরূপ। বিএডিসিতে আমার বড় ভাই আছে, ওনার সাথে কথা বলেন, উনি কিভাবে কি করছে উনি জানে ভাই। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আর জড়াইতে চাই না। সংবাদটি যাতে প্রচার না করা হয় সেজন্য প্রতিবেদককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়। আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলেন, আমি কিন্তু মানহানি মামলা করব। আপনি আমার বসকে ফোন করলেন, কিন্তু আমার বস আপনার সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট প্রকাশ করা হয়, স্যার আমাকে জানাইছে। অভিযুক্ত বিএডিসির উপপরিচালক নুরুল আলমের বিরুদ্ধে এমন বহু অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে বরাবরের মতোই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারের মহাব্যবস্থাপক। আপনি অভিযোগ করতে পারেন, তদন্তের অনুসারে অভিযোগ আসলে তখন আমরা তার বিরুদ্ধে তদন্ত করবো, তখন ব্যবস্থাটা নিয়ে করা হবে। 2016 সালে বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক হিসেবে যোগদান করা এই নুরুল আলম মূল দায়িত্বের পাশাপাশি 2022 সাল থেকে বীজ বিপণনেরও উপপরিচালকের দায়িত্ব পালন করছেন। নাসিম শুভ, এখন, নোয়াখালী। কিছুক্ষণের মধ্যে শুরু হবে এনসিপির জুলাই পদযাত্রা। এই মুহূর্তে সেখানে কথা বলছেন এনসিপি নেতা সার্জিস আলম। আমরা চলে যাচ্ছি সেখানে। আপনি দেখবেন এখনো ইউনিয়নগুলো থেকে উপজেলা পরিষদ থেকে একটা সুবিধা পেতে চাইলে আপনার টাকা দেওয়া লাগে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারে আছে যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টেড। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামী বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না। এই জন্য আমাদের মনে হয়েছে যে এই তরুণ প্রজন্ম সাহস দিয়ে একটা নেতৃত্ব দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সেই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশে বাংলাদেশ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। এই জন্যই
আমরা ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক দল গড়েছি। আমরা সৌভাগ্যবান, আমাদের এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব তাহিদ ইসলাম এবং সংগ্রামী দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এখানে উপস্থিত আছেন। আমরা তাদের মাধ্যমে আমাদের আটোয়ারির যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় এটা আজকে উদ্বোধন করব। এবং তার পূর্বে শুধু আপনাদের একটা কথা বলি, আমি আপনাদের আটোয়ারির ছেলে, এখান থেকে বড় হয়েছি। আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে চেষ্টা করবো এই জায়গাটার ভালো কিছু হোক, উন্নতি হোক। আমার নাম ঢাকায় কোনদিন, স্পষ্ট করে একটা কথা বলি, কিছু হতে পারি না পারি সেটা যেমন কর্মের বিষয় আছে, ভাগ্যে থাকা লাগবে। এটাতে এরকম আমরা মনে করি না যে হওয়াই লাগবে। যতদিন সুযোগ আছে আটোয়ারির মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। কিন্তু আমার নাম ভাঙায় কেউ যদি আপনাদের কাছে কোনোদিন কোন কাজের জন্য 1 টাকা দাবি করে, মনে করবেন যে সে আমার লোক নয়, তাকে আপনারা আপনাদের জায়গা থেকে ভুলেও কারো হাতে কোনোদিন 1 টাকা দিবেন না, ওপেনলি ঘোষণা দিলাম। 2 নম্বর কথা, আমি যে কাজটা পারবো, যেটা আমার দ্বারা সম্ভব, বৈধ, করা উচিত, যৌক্তিক, এটা আমি আমার জায়গা থেকে আমার এলাকার মানুষের জন্য এমনিতেই করব। কিন্তু যেটা অযৌক্তিক, সম্ভব না, ইলিগাল কাজ, আপনারা যদি বলেন মিডিয়াকে থাকা লাগবে, খালি আটোয়ারের মানুষের কথা শুনলে হবে না, প্রত্যেকটা লোক দেশে শোনা লাগবে। ওই জায়গায় ওনাদের মাধ্যমে কথাগুলো যাইতে হবে। পাবনায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 9 জন। সকালে সাঁথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে নিহত অবস্থায় পাওয়া যায় 3 জনকে। পরে দুর্ঘটনায় আহত 9 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চারল ইউনিয়নের ছোট লাহিড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন সিয়াম এবং সোহান। শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় বাড়িতে আসে তারা। সকালে ঘুম থেকে উঠে পুকুরের পাশে খেলার সময় পানিতে ডুবে যায় সিয়াম এবং সোহান। পরে পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। চট্টগ্রামের বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। গত 1 মাসের ব্যবধানে পাইকারি বাজারে বস্তা প্রতি 50 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। একই পরিস্থিতি কুষ্টিয়ার খাজানগরে, এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং কুষ্টিয়ার পৌর চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, জানাবেন, এতদিন ধরে চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবু প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা, সেই সঙ্গে চালের দরদাম সম্পর্কে জানাবেন। চালের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা যারা বাজারে আসছেন। আমরা দেখেছি চট্টগ্রামে একটি মানববন্ধন হয়েছে গতকালকে চালের বাজারে যে অস্থিরতা সেটা নিয়ে, এবং যেহেতু গত 1 মাস ধরে এই অস্থির বাজার এবং চালের দাম কমার কোনো লক্ষণ নেই, এবং তার বিপরীতে আমরা যেটা দেখছি যে আসলে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ বা তেমন কোনো অভিযান বা মনিটরিংয়ের ব্যবস্থা কিন্তু দেখা যাচ্ছে না, এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামে যে চালের বাজারগুলো আছে সেগুলোতে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বাড়তি পড়ছে গত মাসের ব্যবধানে, অর্থাৎ কোরবানের আগে যে চালের দাম কমেছিল চালের নতুন ধান আসার কারণে, সেই কমতি থেকে আবার বাড়তির দিকে কিন্তু 1 মাস আগে থেকেই চালের বাজার ছিল, এবং সেটি কিন্তু এখনও বজায় আছে। এবং যে বস্তা গত মাসে মানুষ 1900 থেকে 2000 টাকায় নিয়েছে, সেটা কিন্তু এই মাসে এসে তারা নিচ্ছেন 2200 থেকে 2300 টাকা, এবং কেজি প্রতি চালের দাম বাড়তি পড়ছে 5 থেকে 10 টাকার মতো। এবং যেগুলো মূলত চিকন চাল সেগুলোর দামই বেড়েছে। জিরা শাইল, নাজির শাইল, কাটারির মতো চাল বাড়তি বিক্রি যেমন হয়, তেমনি সেই
চালের বাজার নিয়ে কিন্তু অস্থিরতা আছে এবং ক্রেতারা সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এবং ব্যবসায়ীরা মূলত বলছেন যে আসলে চালের এই যে ওঠানামা সেটা কিন্তু তাদের ব্যবসাকে প্রভাবিত করছে, কারণ যেই ক্রেতা আসলে একটি নির্দিষ্ট দোকান থেকে বাজার করেন তিনি কিন্তু গত মাসে যে দামে চাল কিনেছেন সেই দামে এসে কিন্তু তিনি এবার চাল পাচ্ছেন না, তিনি বাড়তি দামের কারণে সেটি আসলে না নিয়ে ফিরে যাচ্ছেন বা কম চাল কিনছেন এমনটি বলছেন ব্যবসায়ীরা। আর যারা ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং যেভাবে দরকার ছিল সেভাবে কিন্তু হচ্ছে না এবং আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামের এই কর্ণফুলী বাজারে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে চালের ব্যবসা নিয়ে। তারা প্রতি মাসের শুরুতে যে ধরনের চাল বিক্রি করেন এই মাসের শুরুতে আসলে সেভাবে বিক্রি হচ্ছে না এবং যারা মিল মালিক আছেন তারা বলছেন যে আসলে চট্টগ্রামে যারা মিল মালিক আছেন তারা বলছেন যে এই সময় ধানের দাম বাড়তি এবং পরিবহনের এক ধরনের বাড়তি দাম দেখা যাচ্ছে, যেহেতু কোরবানের সময় 15 দিন মিল বন্ধ ছিল এবং পরিবহন ভাড়া কিছুটা বেড়েছিল সেটির প্রভাব কিন্তু চালের বাজারে পড়ছে এমনটাই তারা বলছেন। তবে এখানে আসলে যারা ব্যবসায়ী বা ক্রেতা আছেন তারা বলছেন যে মূলত সিন্ডিকেট এবং চাল মজুত করার কারণে যেই দৌরাত্ম ব্যবসায়ী সিন্ডিকেটে সেই সিন্ডিকেটের কারণে আসলে চালের বাজারের এক ধরনের বাড়তি দাম দেখা যাচ্ছে এবং এটি নিয়ে আসলে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের বাজার মনিটরিংয়ের দরকার ছিল সেই ধরনের মনিটরিং কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না বা সেভাবে দেখা যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতেও যারা ব্যবসায়ী আছেন তারা বাড়তি দামে বিক্রি করছেন এবং বস্তাপতি যেই চালের দাম সেটি কিন্তু গত মাসের ব্যবধানে 250 থেকে 300 টাকা বাড়তি হচ্ছে। আর গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে যেই চালের দাম গত বছর 70 টাকা ছিল সেটা কিন্তু এই বছর এই সময় ঠিক এই সময়ে এসে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা এবং কিছু কিছু চালের দাম গত মাসের ব্যবধানে 10 থেকে 15 টাকাও বেড়েছে বলছেন এখানে যারা ক্রেতা আছেন তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চালের বাজার নিয়ে সবশেষ। চট্টগ্রামে বেড়েছে চালের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এবারে আমরা চলে যেতে চাই কুষ্টিয়ায় সহকর্মী মেজবাউদ্দিন পলাশের কাছে। পলাশ, জানাবেন প্রশাসনের অভিযান চলার পরেও কিভাবে কুষ্টিয়াতে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে? শম্পা, প্রশাসনের যে অভিযান সেই অভিযান গতকাল বেলা 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই অভিযান চলেছে এবং এই অভিযানে 3টি মিল মালিককে 80,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানা করার পরেও কিন্তু যে খুচরা বাজারে সেখানে কিন্তু চালের দাম এখনও কিন্তু আসলে কমে নাই। এখনও সেই যে বাড়তি দাম সেই বাড়তি দামেই 3 থেকে 4 টাকা যে বাড়তি দাম সেই দামেই বিক্রয় হচ্ছে চাল। আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে কোনোভাবেই যেন পুরো সিন্ডিকেট চালের দাম যেন না বাড়াতে পারে এই জন্য কিন্তু প্রশাসন কাজ করছে এবং এতেই গতকালকে যেই অভিযান সেটি তারই একটি অংশ এবং প্রতিদিনই তারা এই যে অভিযান সেই অভিযান চালাবেন এবং কেউ যাতে সিন্ডিকেট করে চালের দাম না বাড়াতে পারে সেদিকে তারা নজর রাখছেন, এরকম একটি বিষয়। এবং আমি এ নিয়ে মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা বলছেন যে চালের দাম যেটি আসলে বাড়ানো হয়েছিল তারা অভিযোগ হিসাবে তারা বলছেন যে ধানের দাম বেশি এবং যে পরিবহন খরচ সেটি আসলে বেশির কারণেই যে চালের দাম সেটি বাড়িয়েছিলেন। কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু 2.5 থেকে 2 টাকা 2 টাকা থেকে 2.5 টাকা কিন্তু তারা দাম বাড়িয়েছিলেন। তবে যে খুচরা বাজারে কিন্তু এটি কিন্তু 3 থেকে 4 এবং কিছু কিছু চালে কিন্তু 5 টাকাও আসলে বেড়েছিল, এরকম একটি বিষয়। এবং তারা বলছেন যে নতুন করে আর চালের দাম বাড়বে না বলেও তারা জানিয়েছেন আমাকে। এই নিয়ে আমি বাজার মনিটরিং যিনি কর্মকর্তা রয়েছেন যে সুজাত আহমেদ খানের সাথে একটু আগেও কথা বলেছি। তিনি বলছেন যে অভিযান সেই অভিযান তারা নিয়মিত চালাচ্ছেন এবং এই অভিযানে যে সুফল সেটি 2-1 দিনের মধ্যেই মিলবে বলে তিনি জানিয়েছেন। এই নিয়ে কিন্তু মিলার অন্যান্য তারা বলছেন যে মিলগুলোতেই কিন্তু পঞ্চগড়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য গণঅভ্যুত্থান করছিলাম? আমরা কি এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটাইছিলাম? আমরা ঘটাই নাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, শুধু আটোয়ারই নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবে। জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই, করছে করে নাই। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায় নাই। আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। আরেকটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে এই যে হাসিনা সরকার, হাসিনা সে নিজে তার দলের নেতা কর্মীদের পালায় গেছে দেশ থেকে। তার পরিবার এবং যারা লুটপাট করছে, একটা দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে অনেক বেশি বড়লোক হয়ে গেছে, অনেক বেশি জুলুমবাজ হয়ে গেছে, তারাই কিন্তু আজকে দেশ থেকে চলে গেছে। তাদের সকল নেতা কর্মীকে তারা বিপদে ফেলায় দেশ থেকে চলে গেছে। এইটা কোনো দলের নেতা হইতে পারে না। বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করছে, ফ্যাসিস্টবাদ তৈরি করছে, এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিক, দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও আমরা বাংলাদেশে যাতে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা তৈরি না করি। যদি কোনো অন্যায় দেখেন, যদি কোনো জুলুম দেখেন, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, দাঁড়ায় কথা বলতে হবে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এদিকে রাজশাহীতেও চড়া মাছের বাজার। কেজিতে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। এ নিয়ে আরো জানাতে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর এবং রাজশাহীর কোটবাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যাচ্ছি তালহার কাছে। তালহা, সাপ্তাহিক ছুটির দিনে ইলিশের সরবরাহ কেমন এবং সেই সঙ্গে দরদাম সম্পর্কে জানাবেন। আসলে চাঁদপুরের এই বড় স্টেশন মাছঘাট, যেটা কিন্তু ইলিশের জন্য বিখ্যাত এবং তাজা মাছ কেনার জন্য কিন্তু শুধু চাঁদপুর নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্রেতারা এসে থাকেন। কিন্তু আসলে ইলিশের সংকটের কারণে যারা ক্রেতা সাধারণ যারা আসছেন মাছ কেনার জন্য, তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আসলে আপনি আমার পেছনে যেই ক্রেতাদের কিংবা বিক্রেতাদের দেখতে পাচ্ছেন, আসলে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানটায় কিন্তু এই সময়টাতে দাঁড়ানোর কথা ছিল না। অর্থাৎ মাছ না থাকার কারণে কিন্তু যেই বাজারটা রয়েছে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে এবং মাছের এই সংকটের কারণে কিন্তু চলতি বছরতে কিন্তু চাঁদপুরের ইলিশের যে দাম তা কিন্তু অনেকটাই উঁচু মূল্য বিক্রি করা হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় কিন্তু মাছের সরবরাহ কমেছে, যার ফলশ্রুতিতে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 200 থেকে 250 টাকার মতো। আজকের বাজারে আমি যদি একটু বলি, যেই ইলিশ রয়েছে 1 কেজি ওজনের ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2550 টাকা ধরে। তাছাড়া 700 গ্রাম 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা ধরে। ছোট সাইজের যে ইলিশ, জাটটার চেয়ে কিছুটা বড়, সেই সমস্ত ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1250 টাকা ধরে। আসলে চাঁদপুরের এই যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু এখন ইলিশের বড় মৌসুম থাকলেও কিন্তু মাছের কিন্তু সেই দেখা পাচ্ছেন না জেলেরা, যার ফলশ্রুতিতে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু জানিয়েছেন এবং এর কারণে কিন্তু অনেক ক্রেতাই মাছ না কিনে বাড়ি ফিরছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর, তিনি জানাচ্ছিলেন ইলিশের বাজারের খবরাখবর। এবার আমরা যেতে চাই রাজশাহীতে আছেন মারুফ হাসান, তার কাছ থেকে আমিষের বাজার খবর জানবো। মারুফ, জানাবেন কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে রাজশাহীতে, সেই সঙ্গে মাছের বাজারেরও খবর জানাবেন এবং ক্রেতারা কি বলছেন সেটিও জানাবেন। শম্পা, আমি এখন আছি রাজশাহীর যে কোর্ট বাজার, সেই কোর্ট বাজারে। সকাল থেকে এখানে কিন্তু বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। মুরগির যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল
ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, সেই ব্রয়লার মুরগি আজ কিন্তু বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা দরে, এবং সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 280 টাকা, সেই সোনালী মুরগি কিন্তু আজ বিক্রি করা হচ্ছে 300 টাকা দরে, এবং দেশি মুরগি যেটি ছিল গত সপ্তাহে 540 টাকা, সেটি কিন্তু আজ দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে 500 টাকা। পাশাপাশি গরুর মাংস গত সপ্তাহে ছিল 750 টাকা, সেটি কিন্তু আজ স্থিতিশীল রয়েছে 750 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং ছাগলের মাংস গত সপ্তাহে ছিল 1100 টাকা, আজও কিন্তু 1100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং সোনালী মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, যা কিন্তু প্রতি কেজিতে 30 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং সোনালী মুরগি বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে 20 টাকা। এবং বাজারে মাছের দর যদি আমরা বলি, মাছ কিন্তু গত সপ্তাহের চাইতে আজকে কিন্তু প্রতি কেজি মাছে কিন্তু 5 থেকে 60 টাকা দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি। এবং এখানে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে সকাল থেকে কিন্তু তাদের এখানে বাজার করছেন। ছুটির দিনেও এখানে ক্রেতাদের অনেক ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং ভিড় দেখার কারণে এখানে সম্ভবত সরবরাহ কম থাকার কারণে মূলত বাজারের এই ঊর্ধ্বগতিটাই মনে বেশি হচ্ছে বলে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে তারা বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে ব্রয়লার মুরগি সহ অন্যান্য মুরগির, সেই পরিমাণ তারা সরবরাহ করতে পারছেন না, যার জন্য মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে, এবং তারা খামারিদের কাছ থেকে বেশি দামে কিনে নিয়ে এসে এখানে কিন্তু বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, এমনটা কিন্তু বলছেন। এই ছিল রাজশাহীর যে কোর্ট বাজার থেকে মাংসের সবশেষ আপডেট। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় 3 মাসের জন্য বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ, কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় এতে কর্মহীন হয়ে পড়েছেন সুন্দরবনের উপর নির্ভরশীল হাজারো মানুষ। ক্ষতির মুখে পড়েছেন পর্যটকবাহী ট্রলার মালিক এবং চালকরাও। আরো জানাচ্ছেন আহসান রাজীব। জীবিকার জন্য পুরোপুরি সুন্দরবনের ওপর নির্ভরশীল নদী তীরে বসবাসরত কয়েক হাজার পরিবার মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করেই চলে সংসার, কিন্তু 3 মাসের নিষেধাজ্ঞায় হঠাৎই সব বন্ধ। জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তবে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন তীরে বসবাসরত কয়েক হাজার বনজীবী পরিবার। অবস্থাটা জটিল খারাপ। মনে করেন আমাদের যে 3 মাসের জন্য যে বন্ধ, মনে 55 কেজি চাউল দিয়েছে, 55 কেজি চাউলে কি হয়? সুন্দরবনে মাছ ধরি, কাঁকড়া মারি, মধু কাটি, এখন তো সব বন্ধ। আমাদের তো কোনো কর্মজীবী, যারা 65 কেজি 55 কেজি চাল দিয়েছে, ও চালই তো খালি ভাতটা হয়, তরকারি সব কিনবো কোনটি। আরও অন্যান্য খরচ খরচা আছে, পরিবারে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের খরচ খরচা আছে। 12 মাসই আমাদের মাছ না ধরলে একদিন মনে করেন যদি আমরা আয়না করতে পারি আমাদের সংসার চলে না। সুন্দরবনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় শুধু বনজীবীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। সুন্দরবন ঘুরতে আসা পর্যটকরাও এখন যেতে পারছেন না বনে। এছাড়া পর্যটক না থাকায় ঘাটে অলস পড়ে আছে শত শত নৌযান। মনে করেন ঋণ দায়িক মাছজনের টাকা পয়সা এতে হতে করে মনে করেন যে আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে এখন, আর উল্টো ঋণ বাদ দিছে আমাদের। কোনো অনেকটা লসের মধ্যে, তারপরে বোটটাও নষ্ট হয়ে যাচ্ছে মেরামত না করে। কারণ আমাদের যদি টুরিস্টের ভাড়া যদি না হয় তাহলে আমরা কিভাবে মেরামত করব সেটা। সেই জঙ্গল যদি বন্ধ থাকে, আর এখন এই যে জঙ্গল বন্ধ করার কারণে অনেক দুষ্কৃতকারী জঙ্গলে অবৈধ কাজকাম শুরু করেছে। সরকার প্রতি বছরই সুন্দরবনে 3 মাসের নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নেই দীর্ঘমেয়াদী সহায়তা পরিকল্পনা, নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও। বন বিভাগের দাবি, সিদ্ধান্তটি সুন্দরবনের সুরক্ষার জন্য সরকারি নির্দেশনা মেনেই কার্যকর করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জুন, জুলাই, আগস্ট 3 মাস আমাদের সুন্দরবনে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে। আমরা যাতে এই সময়ে সুন্দরবনে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, এই জন্য আমাদের নিয়মিত যে টহল সেটাও কার্যকর আছে। এর সঙ্গে আমরা স্পেশাল টিম গঠন করছি, তাও আছে, এবং স্মার্ট টিমেরও টহল কার্যকর আছে। জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা নিঃসন্দেহে প্রয়োজনীয়, তবে সুন্দরবন ঘেঁষা হাজারো পরিবার যাতে বেঁচে থাকতে পারে সেজন্য সরকারি সহায়তা ও বিকল্প আয়ের উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। আহসান রাজীব, এখন
সাতক্ষীরা। মৌলভীবাজার সহ দেশের 168টি চা বাগানে বিরামহীনভাবে চলছে উৎপাদন। চায়ের দাম পুনর্নির্ধারণ করা হলেও বিক্রি কমায় সংকটে পড়েছেন মালিকরা। এ নিয়ে জানাতে মৌলভীবাজারের পাত্রখলা চা বাগান থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। চায়ের উৎপাদন এবং দরদাম নিয়ে জানাবেন। শম্পা, বাংলাদেশের 168টি চা বাগান রয়েছে, তার মধ্যে মৌলভীবাজার জেলায় রয়েছে 92টি চা বাগান এবং সবকটি বাগানেই কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পর থেকে নব উদ্যমে চা উৎপাদন শুরু হয়েছে। প্রতিটি বাগানের ফ্যাক্টরিগুলো খটখট শব্দে চলছে এবং এই ফ্যাক্টরিতে উৎপাদনকৃত চাগুলো নিলামে যাচ্ছে চট্টগ্রাম এবং শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রে গত কয়েকটা নিলামের কথা যদি বলি, 8টা নিলামের প্রতিটি নিলামেই কিন্তু নতুন পাতা উঠেছে, কিন্তু সেখানে বিক্রি অনেকটাই কম। কারণ হিসেবে বায়ার এবং ব্রোকার্সরা বলছেন যে আগে যেখানে ফ্ল্যাট রেট ছিল 160 টাকা প্রতিটি চা বাগানের একটা মানসম্মত কেজি বিক্রি হতো, সেখানে গত কয়েকদিন পূর্বে বাংলাদেশ চা বোর্ড সেটা বাড়িয়ে সিলেট এবং চট্টগ্রামের চায়ের দাম 85 টাকা বাড়িয়ে 245 টাকা কেজি করেছে এবং পঞ্চগড় সমতলের যে চাগুলো রয়েছে সেগুলোতে 10 টাকা বাড়িয়ে 170 টাকা করা হয়েছে, যা আগে ফ্ল্যাট রেট ছিল 160 টাকা সবগুলো বাগানের। এই বাড়তি দামের কারণেই কিন্তু বাগানগুলোতে যে চা উৎপাদন হচ্ছে সেগুলো নিলামে যখন যাচ্ছে তখন সেটা বিক্রিতে কমে যাচ্ছে। আমি অনেক বায়ারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মানের চা উৎপাদন করার কথা, অর্থাৎ 2+ বা 3+ মানের যে চাগুলো আছে সেগুলো কিন্তু 245 টাকা দামে বিক্রি করা যাবে, কিন্তু এর নিচের যে মানগুলো আছে সে মানে কিন্তু 245 টাকা কেজিতে চা বিক্রি করা যাবে না। এতে করে চায়ের দাম পড়ে যাচ্ছে এবং চায়ের দাম পড়ে যাওয়ার কারণে বিক্রি না হওয়ার কারণে বাগান মালিকরা সমস্যার মধ্যে পড়েছেন। বেশ কিছু বাগান ইতিমধ্যে বন্ধ ছিল, সেগুলো চালু হয়েছে চা বোর্ডের তত্ত্বাবধানে, কিন্তু তারা নিয়মিত তাদের যে সাপ্তাহিক মজুরি সেগুলো দিতে পারছেন না। বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানির বেশ কয়েকটি বাগান রয়েছে, সেই বাগানগুলোতে এখন পর্যন্ত শ্রমিকরা বলছেন যে তাদের 11 সপ্তাহের বকেয়া মজুরি রয়েছে এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের 10 মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে এবং যারা সর্দার পর্যায়ে রয়েছেন তাদের 7 মাসের বেতন বকেয়া রয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম এনটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিএম পর্যায়ের জনের সাথে। তিনি বলেছেন যে ইতিমধ্যে তারা চায়ের বিক্রি শুরু হয়েছে এবং ন্যাশনাল টি কোম্পানিগুলো আগের চেয়ে এখন গুণগত মান নির্ধারণের দিকে নজর দিচ্ছে এবং তারা ভালো চা উৎপাদন করছে। তিনি বলেন যে প্রেমনগরের চা গত নিলামে 271 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তিনি বলছেন যে এই জুলাই মাসের মধ্যেই যে বকেয়া পাওনাগুলো রয়েছে সেগুলো তারা পরিশোধ করতে পারবেন। এছাড়া অন্যান্য বাগানের অনেকের সাথেই আমি কথা বলেছি, তারা বলছেন যে চায়ের দাম বৃদ্ধির কারণে কিছুটা বিক্রি কমে গিয়েছে। অনেকে কিন্তু কথা বলতে চাচ্ছেন না, যদি কথা বলতে তাদের নাম বলা হয় সেক্ষেত্রে তারা হয়তো চায়ের বিক্রি অনেকটা কমে যাবে এবং এতে করে তারা সমস্যার মধ্যে পড়বেন। তারা ব্রোকার এবং বায়াররা বলছেন যে চা বোর্ড যদি এই দামটা আবার পুনর্নির্ধারণ করে সেক্ষেত্রে হয়তো চায়ের বিক্রি বাড়বে এবং এতে করে চা বাগানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু চা সংশ্লিষ্টরা বলছেন যে যদি দাম কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বাগানগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। অন্যান্য যে দেশীয় সম্পদ রয়েছে সেগুলো পাট এবং অন্যান্য যে সম্পদ রয়েছে সেগুলোর জন্য তারা কিন্তু ধরে রাখতে পারবেন না। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের পাত্রকলা চা বাগান থেকে চা নিয়ে সবশেষ। 3 পার্বত্য জেলায় এক সড়কই পাল্টে দিচ্ছে 13,000 বর্গ কিলোমিটার সীমান্ত জনপদের চেহারা। পাহাড়ের যোগাযোগ, কৃষি, বাণিজ্য আর শিক্ষায় তৈরি করেছে নতুন সম্ভাবনার আলো। সেনাবাহিনী বলছে এই সড়ক ধরে সামনে এসেছে নতুন এক বাংলাদেশ। সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত এগিয়ে আসতে হবে সরকারি বিভিন্ন সংস্থাকে, বাড়াতে হবে প্রশাসনিক কার্যক্রম। দুর্গম সীমান্ত ঘুরে হোসাইন জিয়াদের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। 3 পার্বত্য জেলার উঁচু নিচু পাহাড় বেয়ে সীমান্ত রেখা ধরে ছুটে চলেছে পিচঢালা এক সড়ক, যার এক পাশে তাকালে ভারত মিয়ানমার, অপর পাশে বাংলাদেশ। সড়ক ধরে আগালে 1000 ফুট উচ্চতায় দেখা মিলে চাকমা, ত্রিপুরা, পাংখোয়া, ম্রোসহ নানা জনগোষ্ঠীর। ছোট পাড়াগুলো দেখতে যতটা সুন্দর, বসবাস ঠিক ততটাই কঠিন। এসব পাড়ার 30-40 কিলোমিটারে নেই কোনো বাজার, স্কুল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স।
1036 কিলোমিটার দীর্ঘ এই সড়ক বদলে দিচ্ছে পার্বত্য জনপদের ভাগ্য আর ভবিষ্যৎ। সীমান্তের পাড়াগুলোতে প্রাণ এনে দিয়েছে এই সড়ক। বাসিন্দারা বলছে, আগে নৌপথ দিয়ে পাহাড় পেরিয়ে পায়ে হেঁটে কাছের বাজারে যেতে সময় লাগতো 2 থেকে 3 দিন, আর এখন লাগছে মাত্র কয়েক ঘন্টা। জুমে উৎপাদিত ফসলের চাহিদা, বিক্রি আর দাম বেড়েছে কয়েক গুণ। রাস্তাঘাট হয়ে গেছে, মনে হয় অনেক কিছু মানে দাম হয়েছে। জায়গা জমি মানে বাড়ে গেছে, আগে মানে কম ছিল। পাহাড় পেরিয়ে পাশের দেশে গিয়ে বাজার সদাই ফসল বিক্রি ছিল এখানকার নৈমিত্তিক ঘটনা। সীমান্তের খুব কাছেই বাজারগুলোতে চোখে পড়ে ভিন দেশের লবণ, চিনি, চা পাতা সহ নানা পণ্য। তবে সীমান্ত সড়কে পাল্টেছে সে চিত্র। এখানকার মানুষ পরিচিত হচ্ছে বাংলাদেশি পণ্যের সাথে। একবার বাজারে কেনা করতে গেলে 3 দিন 4 দিন লেগে যেত, তো এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। বাজার থেকে আনি নাই, এখন রাজতলি থেকে আমি নিয়ে আসছি। খুব মানে গাড়ি ঘোড়া সুখসুবিধা হয়েছে। সড়কের কারণে পাহাড়ি ভূমির মূল্য বেড়েছে কয়েক গুণ। কেউ কেউ খুঁজছেন বিনিয়োগের সুযোগ। একসময়কার পরিত্যক্ত ভূমি এখন বসতি। স্বাবলম্বী হবার স্বপ্ন নিয়ে তরুণরা গড়ছেন ফল ফসলের বাগান। আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, অনেক বাগান মানে করার মানে কি মানুষের মানে এগিয়ে চলছে। আমরা এখন জুম চাষ করে তারপর ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর জায়গাগুলা ওই বাগিচে করতে পারি, এখন সুযোগ সুবিধা হয়ে গেছে, রাস্তাঘাট করিয়া বেচা কিনে বিক্রি করতে পারবো ভালোভাবে, দামি ভাবে। বিশাল সীমান্তে কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় এখনো স্বপ্নের মতো। তবে এবারই প্রথমবারের মতো 4টি প্রাথমিক বিদ্যালয় চালু করেছে সেনাবাহিনী। নতুন বই হাতে এখানকার প্রজন্ম নিচ্ছে ভবিষ্যতের প্রস্তুতি। পানি পার হয়ে তারপরে স্কুলে আসতে হতো, এখন তো সীমান্ত সড়ক হওয়ার ফলে, ব্রিজ হওয়ার ফলে অনেক সুবিধা হয়ে গেছে। শহরে গিয়ে আত্মীয় স্বজনের কাছে গিয়ে পড়াশোনা করতাম অনেক কষ্টে। ছাত্রীরা অনেক উৎসাহ করে স্কুলে আসে, অনেক মানে পড়ার আগ্রহী। সেনাবাহিনী বলছে, পাহাড়ের কৃষি, অর্থনীতি আর বাণিজ্যে শক্ত ভিত গড়ে দিচ্ছে সীমান্ত সড়ক। আছে পর্যটনে নতুন নতুন স্পট তৈরি ও কর্মসংস্থানের সুযোগ। দেশের এই ভূমিতে সরকারি বিভিন্ন সংস্থাকে দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান সেনাবাহিনীর। বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। উপজেলা, জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে। যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে পর্যটনের বিভিন্ন স্পট আস্তে আস্তে উন্মোচিত হবে, যেটা আমাদের পর্যটন শিল্পকে পাহাড়ি অঞ্চলে বিকশিত করবে। পাহাড় এখন এগিয়ে চলার ধ্বনি। সীমান্ত সড়ক শুধু উন্নয়নের গল্প নয়, পাহাড়ি জাতির আত্মবিশ্বাসে পথ চলার বাতিঘর। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, সৈকত পাড়ে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? পর্যটকদের নিরাপত্তা প্রদানে প্রশাসনের তৎপরতা কেমন? সম্ভব আপনি দেখতেই পাচ্ছেন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের দেখাতে চাই যে একদিকে হচ্ছে মেঘের ছুটে চলা এবং অপরদিকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের ঢেউ। এই নৈসর্গিক কুয়াকাটা এমন রূপ বৈচিত্র্যে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক তারা কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে স্নান করে নিচ্ছেন এবং বিভিন্ন দর্শনীয় স্পটে তারা বিচরণ করছেন স্বজনদের নিয়ে। এছাড়া কুয়াকাটা যে কুয়ার নামে নামকরণ করা হয়েছে সেই কুয়া পরিদর্শন করছেন এবং গঙ্গামতি, কাউয়ারচর, লেম্পুরচর সহ এখানকার যে টেংরাগিরি বনানী রয়েছে সেখানেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 50% রুম বুকিং হয়ে আছে। 3 দিনের টানা ছুটির কারণেই কিন্তু পর্যটক আজকেও ঢল নেমেছে। আগামীকাল এবং আরো 2 দিন এখানে পর্যটকের আগমন বাড়বে বলে এমনটি প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ মাইকিং এর মাধ্যমে তারা উত্তাল সাগরে যারা সাঁতার না জানছেন এবং যারা ভীতি
পরিস্থিতিতে মোকাবেলা করতে দুর্বল চিত্তের তাদেরকে কিন্তু সাগরে না নামার জন্য প্রচার প্রচারণা করছেন এবং বল প্রয়োগ করেও তাদেরকে সৈকতের কোনো নিরাপদ স্থানে তাদেরকে বিচরণ করার জন্য বাধ্য করছে। এবং মহিপুর থানা পুলিশ তারাও কিন্তু টুরিস্টদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্পটে তারা কাজ করছেন। এছাড়া এখানকার যে পর্যটকদের নিরাপত্তার এবং সেবা এবং বিচরণ নিশ্চিতের জন্য সিভিল পোশাকেও কিন্তু নিরাপত্তা রক্ষী রয়েছে এবং যে পর্যটকদের লাইফ গার্ড রয়েছে তারাও কিন্তু তাদেরকে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে এমনটি নিশ্চিত করেছে এখানকার টুরিস্ট পুলিশ। এছাড়া যে আগত পর্যটক তারা বলছেন যে কুয়াকাটার সৈকত সংলগ্ন যে সকল দর্শনীয় স্পট আছে সেগুলোকে আরো দর্শনীয় করলে পর্যটকে উপচে পড়া ভিড় পড়বে কুয়াকাটায়। এই ছিল আমার কাছে সবশেষ। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কুমিল্লা থেকে চলা 4 সেট ডেমো ট্রেনের সবই অচল, চাহিদা বাড়লেও একের পর এক লোকাল আন্তনগর বন্ধে ভোগান্তি। ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে, ইমার্জেন্সি যেতে হচ্ছে। তবে যদি এই যে লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে ওগুলো যদি থাকতো তাহলে আমি এই সুবিধাটা পেতাম। অনিয়ম দুর্নীতিতে জর্জরিত নোয়াখালীর বিএডিসি কার্যালয়, প্রবাসী মৃত ব্যক্তিদের চুক্তিবদ্ধ শ্রমিক দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। 1 মাস ধরে বাড়তি চালের দাম, বস্তা প্রতি 50 থেকে 300 টাকা দাম বৃদ্ধি, ক্রেতার স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। পাহাড়ের নতুন সীমানা সড়কে বেড়েছে জুম ফসলের বিক্রি, স্বাবলম্বী হতে অনেকেই গড়ছেন ফল ফসলের বাগান। এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি আর। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।